রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেছে। কেবল দূরে পুরনো কবরস্থান থেকে ভেসে আসছিল খুব হালকা কাঁদার মতো শব্দ, যা প্রথম শুনেছিল রিমা। সে ভয়ে জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু পরদিন সকালে আরিফকে ঘটনাটা বললে আরিফ হেসে বলে, এসব বাজে কথা, আজ রাতে আমরা কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াই। রিমা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। কবরস্থানে প্রথম রাত 12টা। হাড় কাঁপানো হাওয়া, চাঁদের আলো প্রায় নিভে যাওয়া। আরিফ আর রিমা কবরস্থানের দরজার সামনে দাঁড়ালো। ঠিক তখনই তারা দেখতে পেল একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে চাদর ঢাকা একজন মানুষ। তার মুখ দেখা যায় না, কেবল ছায়া নড়ছে। রিমা ফিসফিস করে বলল, চলো ফিরে যাই। কিন্তু আরিফ এগিয়ে গেল। সে জোরে বলল, এই কে আপনি? চাদর ঢাকা মানুষটি ধীরে মাথা তোলে, আর তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, একেবারে মৃত মানুষের চোখের মতো। রিমা চিৎকার করে দৌড় দেয়। আরিফও ফিরে যেতে চায়, কিন্তু পিছন থেকে শোনে, তোমরা কেন এসেছ? এই জায়গা তোমাদের জন্য নয়। আরিফ ঘুরে তাকায়, কেউ নেই, শুধু কবরের ওপর ধুলোর ঝড়। আজিম চাচার সতর্কতা। পরদিন তারা যায় গ্রামের কবর রক্ষক আজিম চাচার কাছে। আজিম চাচা শুনে রেগে ওঠে, ও কবরের কাছে যাওয়ার কথা না, ও কবরের মানুষটা শান্তিতে নেই। আরিফ হাসল, চাচা ভূত লাগে আপনার? আজিম চাচা শক্ত গলায় বলল, ওটা ভূত না, ওটা রাকিব, এই গ্রামের একমাত্র লোক যে মৃত্যু মেনে নেয়নি। তারপর তিনি জানালেন, রাকিব হঠাৎ মারা যায় না, কেউ তাকে হত্যা করেছিল। কিন্তু সত্য কেউ বলেনি। আর রাকিবের আত্মা নাকি প্রতি পূর্ণিমার রাতে কবর থেকে বের হয় তার হত্যাকারীকে খুঁজতে। রিমা ভয়ে কিঁপে ওঠে। আরিফ বিষয়টা হেসে উড়িয়ে দেয়। কিন্তু সেই রাতেই সত্য তার কাছে এসে দাঁড়ায়। তারপর আর পালাতে পারে না। রাতে জানালায় টোকা। রাত 12:40। ঘর নিঃশব্দ। হঠাৎ টক টক টক। কেউ জানালায় টোকা দিল। আরিফ বাইরে বের হয়ে দেখে কেউ নেই, কেবল কবরস্থানের দিক থেকে অদ্ভুত শব্দ, শো শো শো। সে তাকিয়ে দেখে একটা কবরের মাটি ধীরে ধীরে নড়ছে। তারপর মাটির ভেতর থেকে বের হয় একটা হাত। মাটিতে ভেজা, ক্ষতবিক্ষত, নখ ভাঙা হাত ধীরে ধীরে ওপরে উঠছে, যেন কেউ কবর ভেঙে উঠে আসছে। আরিফ চিৎকার করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রিমার উপর ছায়ার উপস্থিতি। পরদিন রিমা জানায়, রাতে তার ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। কারো শ্বাসের শব্দ, ঠান্ডা মৃত শ্বাস তার মাথার কাছে এসে দাঁড়িয়েছিল। সে চোখ খুলতে পারেনি, কিন্তু বুঝতে পেরেছে যে দাঁড়িয়েছিল সেটি মানুষ নয়। সত্য উন্মোচনের শুরু। আরিফ আর রিমা আবার যায় আজিম চাচার কাছে। তিনি বলেন, রাকিবের মৃত্যু ছিল নৃশংস। কেউ তাকে মারধর করে কবর দিয়েছিল। সত্য চাপা পড়ে গেছে। আজিম চাচার চোখে পানি এসে যায়। তিনি স্বীকার করেন, আমি সব জানতাম, কিন্তু ভয় থেকে বলিনি। তখনই তারা বুঝল, রাকিবের আত্মা শান্তি চাইছে, সত্য প্রকাশের দাবি করছে। চূড়ান্ত রাত, কবরের সত্য প্রকাশ। সেই রাতে 4 জন মিলে রাকিবের কবরের সামনে দাঁড়ায়। মোম জ্বলে, বাতাস থমকে যায়। হঠাৎ কবর কাঁপতে শুরু করে, মাটি ফেটে যায়, একটা পচা ছায়া বের হয়ে দাঁড়ায়। চাদর উড়ে গিয়ে দেখা যায় আধা পচা মুখ, শূন্য চোখ, ফাটা গলা থেকে শব্দ বের হয়, সত্য, আমাকে দাও,
আমি শান্তি চাই। আজিম চাচা কাঁদতে কাঁদতে বলে, রাকিব, আমি সত্য লুকিয়ে রেখেছিলাম, ক্ষমা করো। রাকিবের আত্মা থেমে যায়, তার চোখের জ্বালায় একটু নরম হয়, সে ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। শেষ হওয়ার আগে শুধু বলে, সত্য প্রকাশ পেয়েছে, এবার আমি যেতে পারি। কবর আবার শান্ত হয়ে যায়, বাতাসে আর ঠান্ডা নেই, সব মনে হয় শেষ। শেষ দৃশ্য, কিন্তু অভিশাপ কি সত্যিই শেষ? 1 সপ্তাহ পরে রাতে আরিফ হঠাৎ দেখে তার জানালায় শুকনো কাদামাটি লেগে আছে, জানালার পাশে হাতের ছাপ, আর দরজার বাইরে একটুখানি টোকা। টক টক টক। গল্প এখানেই শেষ নয়। কবরের অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না। রাকিবের আত্মা শান্তি পাওয়ার পর গ্রামের মানুষজন ভাবছিল সব শেষ, অভিশাপ শেষ হয়েছে। কবরস্থানে আর কেউ কাঁদে না, জানালায় কেউ টোকা দেয় না। কিন্তু সত্যিকারের আতঙ্ক শুরু হলো রাকিবের শান্তির 7 দিন পর। রাতে সবাই ঘুমিয়ে গেলে রিমা প্রথম অদ্ভুত জিনিসটা খেয়াল করে। তার ঘরের সামনে কেউ দাঁড়িয়ে, ছায়া লম্বা, মানুষের মতো, কিন্তু পুরোটা স্পষ্ট না। সে ভয় পেয়ে বলে, রাকিব? কিন্তু ছায়াটা উত্তর দিল, আমি রাকিব নই। রিমা দরজা বন্ধ করতে যায়, কিন্তু ছায়া বলল, তোমরা যা খুলেছ তা সম্পূর্ণ বন্ধ হয়নি। এই পর্যন্ত বলেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন সে এটা আরিফকে বললে, আরিফ বলে, চিন্তা করো না, ওটা তোমার ভ্রম হতে পারে। কিন্তু রাতে সে নিজেও একই ছায়া দেখে। আজিম চাচার কাছে গিয়ে তারা ঘটনা বললে আজিম চাচা গভীর হতাশ্বরে বললেন, রাকিবের আত্মা শান্তি পেয়েছে, কিন্তু তার কবর নড়ার আগের রাতে আরেকটা কবর নড়তে দেখা গিয়েছিল, যার কথা আমি বলতে ভয় পেয়েছিলাম। রিমা ভয় পেয়ে জিজ্ঞেস করল, কোন কবর? আজিম চাচা বলল, রাকিবের পাশের কবর। ওটার ভিতরের লোকটার মৃত্যু ছিল আরও রহস্যময়। লোকটার নাম ছিল সালমান। বলে আজিম চাচা জানালেন, সালমান ছিল রাকিবের খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সে রাকিবের মৃত্যুর কয়েক সপ্তাহ পর অদ্ভুতভাবে মারা যায়। মুখে ভয়ের ছাপ, চোখ খোলা, গলায় দাগ। কেউ বুঝতে পারেনি তার মৃত্যু কিভাবে হলো। রাতে সালমানের আগমন। রাত 2:17। আরিফ ঘুমিয়েছিল, হঠাৎ তার দরজা খুলে যায়, ধীরে কচকচ শব্দ করে, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে একজন, চেহারা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো জ্বলছে হালকা হলুদ আলোয়। আরিফ জিজ্ঞেস করে, কে? লোকটা মৃদু কণ্ঠে বলে, আমার নাম সালমান। তারপর এগিয়ে এসে বলে, রাকিবের সত্য প্রকাশ হয়েছে, এবার আমার সত্য প্রকাশ করো। তার গলা কেটে গেছে, রক্ত শুকানো, মুখে দাগ, 2 চোখে তীব্র রাগ। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সালমান ধীরে বলে, যে আমাকে মেরেছিল সে এখনো বেঁচে আছে। তারপর মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। ডক্টর সামাদের ফিরে আসা। এই ঘটনা শোনার পর আবার ডাকা হয় ডক্টর সামাদকে। তিনি কবরস্থান পরীক্ষা করে চমকে ওঠেন। তিনি বলেন, রাকিবের আত্মা শান্তি পেয়েছে ঠিকই, কিন্তু রাকিবের আত্মা জাগার ফলে এলাকায় পুরনো আটকে থাকা আত্মাগুলোর জাগরণ শুরু হয়েছে। এর মানে স্পষ্ট, আরেকজন প্রতিশোধ চাইছে। সালমানের মৃত্যুর রহস্য। আজিম চাচা এবার পুরো সত্য বলেন। তিনি বলেন, সালমান রাকিবের হত্যাকাণ্ডের মূল সাক্ষী ছিল। সে দেখেছিল গ্রামের 3 জন প্রভাবশালী লোক রাকিবকে মেরে কবর দিয়ে দেয়। সালমান চেয়েছিল পুলিশে জানাতে, কিন্তু তার আগেই সে রহস্যময়ভাবে মারা যায়। কেউ জানে না তার শরীরে কোনো প্রতিরোধের চিহ্ন ছিল না, কিন্তু ভয়ের ছাপে সে মরে গেছে। আজিম চাচা কাঁপতে কাঁপতে বলেন, হয়তো যা সে দেখেছিল তা মানুষ ছিল না। কবরের দ্বিতীয় আতঙ্ক।
রাতের গভীরে আরিব আর রিমা সাহস করে কবরস্থানে যায়। তারা দেখে রাকিবের কবর শান্ত, কিন্তু সালমানের কবরের ওপর মাটি নিজে থেকেই ধীরে ধীরে উঠছে। একটা গভীর শ্বাসের শব্দ, তারপর মাটি ফেটে একটা ভয়ঙ্কর মুখ বের হয়। চোখ লাল, মুখ ছেঁড়া, বুকের জায়গা দেবে গেছে। ছায়াটা বলে, সত্য প্রকাশ না হলে এই গ্রামে কেউ বাঁচবে না। বাতাস কাঁপে, রিমা জ্ঞান হারিয়ে ফেলে।